প্রিয় শিক্ষার্থীরা, চলপরি অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসেছে। তাই আমরা সামনে 3 মাস হাতে রেখে 90 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা একটা সাজেশন তৈরি করেছি। আজকে আমরা সর্বপ্রথম বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই সাজেশনটি বিগত কয়েক বছরের এবং বোর্ডগুলো বিশ্লেষণ করে আমরা আমাদের এই সাজেশনটি তৈরি করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5টা গল্প দেওয়া হয়েছে, পদ্যের 4টি পদ্য দেওয়া হয়েছে এবং উপন্যাস 1টি দেওয়া আছে, নাটকও 1টি তোমাদের বইয়ে দেওয়া আছে। তোমাদের 4টি সৃজনশীল আসবে, 2টি অ্যান্সার করতে হবে। পদ্য থেকে 3টি সৃজনশীল আসবে, 2টি অ্যান্সার করতে হবে। উপন্যাস থেকে 2টি সৃজনশীল থাকবে, 1টি দিতে হবে। এবং নাটক থেকে 2টি সৃজনশীল থাকবে, 1টি দিতে হবে। আরেকটি সৃজনশীল থাকে, সেটা তুমি যে কোনো একটা থেকে দিতে পারো, এটা কোনো সমস্যা নেই। গদ্য যেমন শোভা, বই পড়া, নিম গাছ, শিক্ষা, মনুষ্যত্ব, সাহিত্যের রূপরীতি, খুব ভালোভাবে এই 5টা গদ্য আমাদের পড়তে হবে। দেখো, তোমাদের এমসিকিউর যে পার্টটা আছে, এমসিকিউর পার্টটাতে তোমাকে অন্যান্য এমসিকিউ থেকে অবশ্যই পড়তে হবে, কিন্তু তোমাকে এইটা দেওয়া হচ্ছে শুধুমাত্র সিকিউ পার্টের জন্য, এবং পদ্যেরও কিন্তু এইখানে সিকিউ পার্টের জন্য দেওয়া হয়েছে। উপন্যাস এবং নাটকের যে তোমাদের 2টা করে একটা দিতে হবে, এগুলো কিন্তু সব সিকিউ পার্টের জন্য। আজকে আমরা এই যে গদ্য, পদ্য এবং উপন্যাসের যে সৃজনশীল গুলো আমাদের পরীক্ষায় কিভাবে আসে, কোন স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হবে পড়ার জন্য, সেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা এখন আলোচনা করব। যে কিভাবে গদ্যটিকে তুমি পড়লে আর কিভাবে পদ্যটিকে পড়লে যে তোমার এমসিকিউ এবং সিকিউ পার্টের জন্য সব কমপ্লিট হয়ে যাবে। আমি যেভাবে বলবো সেইভাবে তুমি সাজেশনটিকে ফলো করো। আমাদের এখানে খেয়াল করতে হবে, এই গ এবং গর যে প্রশ্নগুলো, এগুলা কিন্তু একটাকে বলা হয় প্রয়োগমূলক, এটাকে বলা হয় প্রয়োগমূলক, আর এটাকে বলা হয় উচ্চতর দক্ষতা। তো আমরা দেখব যে এখানে এই গ এবং গহের যে প্রশ্নগুলো কিভাবে আসে, পরীক্ষায় কিভাবে এগুলোকে উপস্থাপন করা হয়। বোর্ডের প্রশ্নগুলোতে সেম ক্যাটাগরি টাইপেরই তোমাদের বারবার ঘুরে ফিরে একই প্রশ্ন হচ্ছে। এরকম টাইপের প্রশ্ন হচ্ছে, যেমন উদ্দীপকের সাথে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখাও, উদ্দীপকের সাথে কোন চরিত্রের মিল ও অমিল রয়েছে, উদ্দীপকের সাথে কোন দিক প্রকাশ করা হয়েছে। তার মানে হচ্ছে যে দেখো, প্রশ্নগুলো কিন্তু উদ্দীপকের সাথেই রিলেটেড ভাবে হবে। হ্যাঁ, এই যে এখানে সাদৃশ্য বৈসাদৃশ্য, উদ্দীপকে একজনের নাম দিয়ে একটা, মানে ধরো সুভা থেকে একটা প্রশ্ন আসলো, উদ্দীপকে সুভা ছাড়া অন্য একজনের নাম দিয়ে ছোট্ট একটা 5-6 লাইনের একটা গল্প লিখলো। সেই গল্পের সাথে তোমাকে বললো যে উদ্দীপকের সাথে সুভা গল্পের কি সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে, অথবা কোন চরিত্রের সাথে মিল ও অমিল রয়েছে, অথবা কোন দিকটি প্রকাশ পেয়েছে। এই ধরনের ক্যাটাগরির প্রশ্ন। আবার ধরো এখানে দেওয়া আছে ভাবের প্রতিফলন, লেখকের ভাবনাটা কেমন, উদ্দীপকের সাথে তোমার তার গল্পের লেখকের ভাবনাটা কেমন, বক্তব্যটা কেমন, তারপর লেখকের প্রত্যাশা কেমন, ভাবের সাথে মিল অমিলটা কেমন রয়েছে। হ্যাঁ, উদ্দীপকের সাথে গল্পের, প্রবন্ধ বা নাটকের সাদৃশ্য তুমি যুক্তি দেখাও, আলোচনা করো, ব্যাখ্যা করো। এই যে ধরো এই শেষে এইগুলো বিশেষ করে ঘ টাইপের প্রশ্নগুলোতে বেশি আসে, এগুলো গ টাইপের প্রশ্নগুলোতে বেশি আসে। তোমরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে প্রশ্নগুলো তোমার এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আমি আবারও একটু ওভারভিউ দিচ্ছি। উদ্দীপকের সাথে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, উদ্দীপকের সাথে চরিত্রের কোনটা মিল অমিল রয়েছে, উদ্দীপকের সাথে কোন দিকটি প্রকাশ পেয়েছে, ভাবের প্রতিফলন, লেখকের ভাবনা, বক্তব্য, লেখকের প্রত্যাশা, ভাবের মূল ভাবের সাথে মিল অমিল, উদ্দীপকের সাথে গল্প, প্রবন্ধ বা নাটকের সাদৃশ্যের তুমি যুক্তি দাও, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, বা তোমার সপক্ষে যুক্তি দাও। এই ধরনের প্রশ্নগুলো তোমার এসএসসি পরীক্ষায় প্রশ্নগুলো আসে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো কি কি পড়তে হবে। মানে ধরো এক একটা গল্পের বা এক একটা কবিতার বা এক একটা নাটক এবং উপন্যাস আমরা কিভাবে পড়ব, কিভাবে পড়লে আমরা এমসিকিউ এবং সিকিউ দুটোই খুব ভালো অ্যান্সার করতে পারবো।
তো চলো আমরা দেখি কিভাবে আমাদের পড়তে হবে। দেখো, প্রথমে পাঠ পরিচিতি তোমাকে পড়তে হবে। প্রত্যেকটা গল্পেরই, প্রত্যেকটা কবিতারই একটা মূল ভাব থাকে, সেটাকে আমরা পাঠ পরিচিতি বলি। তো মূল ভাবটা কি? মনে করো সুবা গল্পের বা বই পড়া গল্পের বা কপোতাক্ষ নদ, এই যে কবিতা বা গল্পের প্রত্যেকটার একটা মূল ভাব থাকে। ওই মূল ভাবটা আমি বলবো এইটা পুরোটা মুখস্থ করে ফেলো। মূল ভাবটা পুরোটা মুখস্থ করে ফেলো। তোমাদের প্রথম কাজ যে এই পাঠ পরিচিতি পুরোটাকে মুখস্থ করে ফেলতে হবে। কারণ মুখস্থ এটাকে তোমাকে করতেই হবে, কারণ এই পাঠ পরিচিতির উপরেই তোমার পুরো সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো হয়। অনেক সময় তোমার এই গ এবং ঘ মার্কের মধ্যে মূলভাব, সরাসরি মূলভাবের সাদৃশ্য বৈসাদৃশ্য চলে আসে। তো মূলভাবটা তুমি যদি পড়ো, তোমার এমসিকিউ এবং সিকিউর জন্য অনেকটাই সলিউশন হয়ে যাবে। দ্বিতীয়ত যেটা আমরা, প্রথমটা সে, দ্বিতীয়টা যেটা আমরা পড়বো শব্দের অর্থ এবং প্লাস্টিকা। দেখো, আমরা প্রত্যেকটা গল্প এবং কবিতার পাঠ পরিচিতির পরে বা মূলভাবের পরে শব্দের অর্থ দেওয়া থাকে বা টিকা দেওয়া থাকে, আমরা এটাকে পড়ি না। কিন্তু অনেক এমসিকিউ আসে শব্দের অর্থ থেকে, এবং টিকা তোমার সৃজনশীলের 2 মার্কের প্রশ্নের মধ্যে আসে। সৃজনশীলের 2 মার্কের প্রশ্নের মধ্যে আসে। এখন তোমরা অনেকেই বলতে পারো যে স্যার টিকা কি? টিকাটা হচ্ছে যে তোমাদের শব্দের অর্থের মধ্যে দেখবা বড় 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 কিছু শব্দের অর্থের মধ্যে দেওয়া আছে, হ্যাঁ, ওগুলো হচ্ছে টিকা। অথবা তোমার 2 মার্কের জন্য এমন কোয়ালিটির প্রশ্ন আসতে পারে যে কোনো একটা কবিতার লাইন তুলে দিল, হ্যাঁ, এটা বলতে কি বুঝো, বা গল্পের একটা লাইন তুলে দিল, হ্যাঁ, এটা বলতে কি বুঝো। তো ব্যাপারটা হচ্ছে যে তোমাকে এই শব্দের অর্থ এবং টিকা দুইটা বাদ দেওয়া যাবে না, এটা পড়ে ফেলতে হবে, খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। তাহলে এমসিকিউ এবং সিকিউর জন্য অনেকটা তোমার কমপ্লিট হয়ে যাবে। 3 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি সবাইকে বলছি যে আমি ঠিক যেইভাবে তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি বা যেইভাবে আমি বলবো অ্যাপ্লাই মানে পড়ার জন্য, ঠিক তোমরা ওইভাবে পড়বা। তোমরা বুঝতেই পারতেছো 3 নাম্বারটা হচ্ছে চরিত্র। মুভিতে দেখো নায়কের এক একটা চরিত্র থাকে, তারপরে ভিলেনের একটা চরিত্র থাকে, হ্যাঁ, নায়কের ছোট ভাইয়ের এক একটা চরিত্র থাকে। ঠিক সেম ভাবে তোমার এই গল্পের মধ্যে মনে করো আমি এখানে দুইটা, একটা কবিতা এবং একটা গল্প, যে সুভা গল্পটা আর কপোতাক্ষ নদটা, হ্যাঁ, আমরা এই দুইটার মাধ্যমে জানতে পারবো যে আমাদের কি কি পড়তে হবে, কি কি পড়লে আমরা একটা সিকিউ এবং এমসিকিউ ফুল কমপ্লিটলি আমাদের হয়ে যাবে। দেখো, সুভা প্রথমে তোমাকে জানতে হবে যে একটা গল্পের কয়টা চরিত্র আছে, কে কে আছে, সেই চরিত্রগুলো তোমাকে প্রথমে জানতে হবে। যেমন এখানে দেখো আমি একটু বিশ্লেষণ করে দিয়েছি। যেমন সুভা গল্পের প্রধান চরিত্র হচ্ছে সুভার নিজেই, হ্যাঁ, তারপর হচ্ছে সুভার বাবা বাণীকান্ত, উনি একজন ছিলেন কি ব্রাহ্মণ ছিলেন, ঠিক আছে। তারপরে সুভার মা ছিলেন শারদা, উনি একজন গৃহিণী ছিলেন। প্রসন্ন প্রতিবেশীর একজন ছেলে ছিলেন। আর প্রবীণ ছিলেন কি এই প্রসন্ন ভাই ছিলেন সে। দেখো, এখন আমি যে এই যে এটা এভাবে লেখার কারণ কি, ঠিক তুমিও প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতা ঠিক একইভাবে তুমি নোটটা কমপ্লিট করবে, একইভাবে তুমি নোটটা করবে। তাতে তোমার কি হবে যে সুভার যে চরিত্রগুলো, হ্যাঁ, যেমন সুভার চরিত্রটা কি, যেমন সুভা ছিল সে খুব দয়ালু ছিল, নমনীয় ছিল, হ্যাঁ, সে মানে কথা অক্ষম ছিল, ঠিক আছে। মানে এই যে তার যে দিকগুলো প্রকাশ পেয়েছে, কার সাথে কার মিল এবং মিলটা অমিলটা কিভাবে বুঝবা, এবং প্রধান চরিত্রের বৈশিষ্ট্যগুলা কি কি, সুভার কি কি বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, বাবার কি ধরনের বৈশিষ্ট্য আছে, হ্যাঁ। এখানে কিন্তু আরেকটা চরিত্র আছে, সুভাকে কিন্তু শেষ পর্যন্ত গল্পের চরিত্রে বিয়ে দেওয়া হয়, হ্যাঁ, একটা অর্থনৈতিক কারণে। এই যে তোমার প্রত্যেকটা, দেখো এখানে কিন্তু অনেকগুলো চরিত্র চলে আসছে। তো তোমাকে এক্স্যাক্টলি প্রত্যেকটা গল্পের তোমাকে এরকম চরিত্রগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। যদি তুমি চরিত্র না জানো তাহলে তুমি সিকিউতে অ্যান্সার যে তোমরা গাইড এইটা সেটা কখনো ফলো করবে না। তোমরা মেন বই ছাড়া অন্য কিছু ফলো করার প্রয়োজন আমি মনে করি না। তোমরা মেন বই খুব ভালোভাবে মেন বই পড়ো, প্রত্যেকটা লাইন ঘেটে ঘেটে পড়ো। এই যে দেখো চরিত্রগুলো, এই চরিত্রগুলো তোমার মেন বইয়ে দেওয়া আছে, জাস্ট তোমাকে খুঁজে নোট করে তোমাকে একটু পড়তে হবে। এতে তোমার এমসিকিউটা সলভ হয়ে যাবে,
সিকিউটা আরো ভালোভাবে সলভ হয়ে যাবে। তাহলে তুমি যে ওই যে গ ঘয়ের যে প্রশ্ন মিল অমিল সদৃশ্য বৈসাদৃশ্য তুমি খুব ভালোভাবে সলভ করতে পারবে। দ্বিতীয়টা দেখো কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদের এই যে কবিতাটা, এই কবিতাটা কে লিখেছেন? একজন লেখক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। দেখো মাইকেল মধুসূদন দত্তের এই যে কবিতাটা লিখেছেন, এই কবিতার ভিতরে কি কি আলোচনা করেছেন, মানে উনি কোন কোন দিকগুলোকে নিয়ে কবিতাটাকে লিখেছেন আমরা এখানে বের করেছি। যে এই কবিতার যে চরিত্র, এই চরিত্রটার মধ্যে উনি নিজে একটা চরিত্র ছিলেন। কপোতাক্ষ নদ যার নামে লেখা হয়েছে সেটা একটা জীবন্ত চরিত্র লিখে হয়েছিলেন, কারণ এটা প্রকৃতির নিয়ে, প্রকৃতির উপর ডিপেন্ডেবল ছিলেন, ঠিক আছে, এই জন্য এটাকে জীবন্ত চরিত্র বলা হয়। মাতৃভূমি নিয়ে উনি লিখেছেন, প্রবাস জীবন নিয়ে লিখেছেন। হ্যাঁ দেখো প্রবাস জীবন নিয়ে লিখেছে, উদ্দীপকে এমন ভাবে তৈরি হবে যে কারো একটা প্রবাসের গল্প নিয়ে আলোচনা করেছে, প্রবাস জীবন নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে তোমাকে বলবে যে উদ্দীপকে কপোতাক্ষ নদের সাথে প্রবাস জীবনের ভূমিকাটা কি, বা সাদৃশ্য কি, বা মিল অমিল কি, তাহলে তোমাকে ঠিক এইভাবে বুঝতে হবে। তবে এই জন্য বলেছি যে চরিত্রটা খুব ইম্পর্টেন্ট, চরিত্র তোমাকে বুঝতে হবে। এই গল্পের এই কবিতার সাথে প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে, শৈশবকাল নিয়ে আলোচনা করা হয়েছে, মৃত আত্মীয়র ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো এখানে আমি 60টা চরিত্র খুঁজে পেয়েছি। তুমি যদি এক্স্যাক্টলি ঠিক এরকম চরিত্র খুঁজে 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 পড়তে পারো, তাহলে দেখবা খুব সহজে তুমি এমসিকিউ সলভ করতে পারবা, খুব সহজে সিকিউ লিখতে পারবা। আশা করি আমি যেই তোমাদেরকে যেভাবে বলেছি, যেই সিস্টেমে তোমাদেরকে বলেছি, আশা করি তোমরা এই সিস্টেমটা পড়লে তোমাদের জন্য অনেক সুবিধা হবে এবং তোমরা এমসিকিউ ভালো অ্যান্সার করতে পারবে। আমি আরেকটা পার্ট লিখতে ভুলে গেছি, তোমরা অবশ্যই লেখক পরিচিতিটা পড়তে হবে। লেখক পরিচিতি, লেখক পরিচিতি পড়ার কারণ হচ্ছে লেখকের জন্ম, মৃত্যুসাল এবং কোন কাব্যগ্রন্থ থেকে লিখেছে। হ্যাঁ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কোন কাব্যগ্রন্থ থেকে লিখেছে, কোথা থেকে এসেছে, এটা তোমাকে জানতে হবে, এবং সে কোথায় পড়াশোনা করেছে, বা তার কি কি কাব্যগ্রন্থগুলো আছে, তার উপন্যাস কি কি, তার ছোট গল্প কি কি, এটা তোমাদের জানতে হবে, এগুলো পড়তে হবে। দেখো তোমাদের ভবিষ্যতে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের এক এক সময় চাকরির জন্য অবশ্যই এগুলো এখন থেকে পড়তে হবে, কারণ এগুলো তোমাদের পরীক্ষাও আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে। তাই আমি তোমাদেরকে যেই প্রেক্ষাপটটা বা যেই স্ট্র্যাটেজিটা ফলো করতে বলছি, তোমরা চেষ্টা করবা ঠিক সেম স্ট্র্যাটেজি ফলো করে পড়তে। যেইভাবে আমি তোমাদেরকে সাজেশনের কথাটা বলেছি ঠিক সেইভাবে তোমরা পড়ো। তোমরা বাকি যে গল্পগুলো আছে, বাকি যে উপন্যাসগুলো আছে, হ্যাঁ বাকি যেই কবিতাগুলো আছে, তোমরা ঠিক সেম ক্যাটাগরি অনুযায়ী তোমরা যদি পড়ো, আমি আশাবাদী যে তোমাদের সিকিউ এমসিকিউ দুইটাই একসাথে সলভ হয়ে যাবে। তোমরা যদি এরকম এই প্রত্যেকটা গল্পের এবং কবিতার এরকম চরিত্র গুলা তোমরা যদি নিজেরা খুঁজে না পাও, তো আমরাই তোমাদেরকে খুঁজে দিব। তো তোমরা আমাদের একটি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট তোমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চলপরি.com। তো চলপরি.com এ গেলেই তোমরা এরকম আমাদের এখানে সুবার চরিত্র থেকে শুরু করে যতগুলো গল্প দেওয়া আছে, প্রত্যেকটা গল্পেরই তোমরা আলাদা আলাদা তাদের চরিত্র, তারপরে হচ্ছে কবিতার চরিত্র এবং উপন্যাস নাটকের প্রত্যেকটারই তোমরা চরিত্র পেয়ে যাবে। তো আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝেছো, ক্লাসটি দেখে তোমাদের আশা করি ভালো লেগেছে। তো তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, এবং পরবর্তী ভিডিও আমরা বাংলা সেকেন্ড পেপার নিয়ে খুব দ্রুতই আসবো। তো আশা করি সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।